বঙ্গভবনে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। বিটিভির সৌজন্যে সরাসরি যুক্ত হচ্ছে সেই আয়োজনে। সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান গ্রহণ শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি, সদ্য বিদায়ী মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, মিডিয়ার প্রতিনিধিবর্গ, সম্মানিত সুধীমণ্ডলী, ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে বাংলাদেশের প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ এনামুল হক, মুয়াজ্জিন, বঙ্গভবন জামে মসজিদ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরেই বর্তাইবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাহাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ, আয়াত নং 10। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ এনামুল হক। আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ, বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা বোন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অকুতোভয়ী শহীদ ও যোদ্ধাদেরকে।
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের লড়াইয়ের অকুতোভয় সৈনিকদেরকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি। সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক মাননীয় বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন। আজ রবিবার 13ই পৌষ 1432, 28 ডিসেম্বর 2025 শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরীকে শপথ গ্রহণের লক্ষ্যে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে সবিনয় অনুরোধ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া শ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ধন্যবাদ। অভিনন্দন। মাননীয় প্রধান বিচারপতিকে শপথপত্রে স্বাক্ষর করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে। মাননীয় প্রধান বিচারপতিকে অনুগ্রহপূর্বক তার নির্ধারিত আসনে ফিরবার জন্য অনুরোধ জানাচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান বিচারপতিকে ধন্যবাদ। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে
শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে এই পাশের মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ডান দিকে এবং আপনারা অভ্যাগত যারা আছেন তাদের বাম দিকে স্ব নির্ধারিত স্থানে আপ্যায়নের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিদেশি বন্দর থেকে পালানোর প্রবণতা বেড়েছে বাংলাদেশি নাবিকদের। 6 বছরে বিভিন্ন জাহাজ থেকে 37 জন নাবিক পালিয়েছেন। ফলে বিদেশি অনেক জাহাজ বাংলাদেশি নাবিকদের নিয়োগ বন্ধ করে দেয়ায় সংকুচিত হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম এই খাত। এই সাথে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের। দেশের সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে বছরে প্রায় 2000 নাবিক বের হন। দেশের জাহাজে নিয়োগের সুযোগ সীমিত, আর নানা কারণে চাকরি হচ্ছে না বিদেশি জাহাজে। বন্দরে নেমে নিরুদ্দেশ হচ্ছেন অনেক বাংলাদেশি নাবিক। এই বদনামে বিদেশি জাহাজে চাকরি হচ্ছে না, এমনকি বাংলাদেশি পতাকাবাহী কোনো জাহাজ ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশে পৌঁছার পর নাবিকদের তীরে নামার ভিসাও দেওয়া হয় না। নাবিক হয়রানির কারণে আর এই যে নাবিক পালনের কারণে আমাদের কর্মসংস্থানের বিলম্ব সৃষ্টি হয়। বাংলাদেশের নাবিকদের প্রতি তাদের একটা চাহিদা কমে যাচ্ছে এবং যেহেতু বাংলাদেশের দুর্নীতির এর কারণে এইরকম একটা অবস্থা তৈরি হচ্ছে, তো তাদের আর ইচ্ছা হচ্ছে না বাংলাদেশের নাবিকের জন্য। এটা কিন্তু দেশের ভাবমূর্তিপূর্ণ হচ্ছে, প্লাস বিএসসির ভাবমূর্তিপূর্ণ হচ্ছে। কেন সে জাহাজে দিয়েছে বারবার, দুইজন একবার ফালাইছে, এরপরও আরও একবার ওকে এলাকার লোক আইনা জাহাজে দিছে, সেও আবার এয়ারপোর্ট থেকে পালাই গেল। ভবিষ্যতে কোনো নাবিক এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক। 2 জন হচ্ছে জাহাজ থেকে পালিয়েছিল, এটা রেকর্ড আছে, এবং সেটা ফলো আপ সব ধরনের বিধি মোতাবেক অ্যাকশন নিয়েছিলাম। আর একজন হচ্ছে জাহাজে যায় নাই, এয়ারপোর্ট থেকে পালিয়ে গিয়েছিল। যেহেতু আমাদেরকে জাহাজে রিপোর্ট করতে হতো বা এয়ারে পাঠাতে হয়, একজন এয়ারপোর্ট থেকে পালিয়ে গিয়েছিল আর 2 জন গিয়েছিল। বাট এটার মোতাবেক বিধি মোতাবেক যা অ্যাকশন নেওয়ার কথা সব ধরনের নিয়ে অ্যাকশন নিয়েছি। বিদেশের বন্দরে অবস্থানের সময় জাহাজ থেকে পালিয়ে যাওয়া 19 বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে 2024 সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নৌ পরিবহন অধিদপ্তর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় পুরো ঘর। একই কায়দায় 5 দিনের ব্যবধানে চট্টগ্রামের রাউজানে 5টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের বেশিরভাগই সনাতন ধর্মাবলম্বী। সিরিজে অগ্নিকাণ্ড কী কারণে তার কোনো কুল কিনারা করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকায় ভীতিকর পরিবেশের মধ্যে সনাতনীদের বাড়িঘর ও মন্দির পাহারা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। কখনো মধ্যরাতে, কখনো বা ভোরে আগুন দেয়া হচ্ছে চট্টগ্রামের রাউজানের ঘরবাড়িতে। প্রথমে ঘরের বাইরে থেকে তালা মেরে পেট্রোল জ্বালিয়ে দেয়া হচ্ছে আগুন। গেল সপ্তাহের 5 দিনে একই কায়দায় 5টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তৈরি হয়েছে রহস্যের। আমরা কোনোদিন মারতে পারবো? ওদের ওরকম না হলে এই লোকটাকে আমার মারার কোনো ইয়ে আছে? বাইরে যে বাইরে না বাড়ি সাইড মিকে যে ভান্ডা দরজা ভান্ডা, তারপরে ধাক্কান আসে দেখতে বালাইন দিয়ে রকম বাই কে বাড়িয়ে রকম বাই। আগুনের ঘটনা বেশিরভাগই ঘটেছে সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে। আগুনের পর দিক বিদিক শূন্য হয়ে কেউ দা দিয়ে ঘরের দরজা কেটে, কেউ বা টিন কেটে বের হয়ে প্রাণে বাঁচলেও নিঃস্ব পরিবারগুলো। পাওয়ার উপরন্ত চেষ্টায় ওনার একটা দা ছিল, ওনার দা দিয়ে দরজার বেড়া কেটে তারপর আমাদের প্যান ঢোকা, আর বাকি সব পুরো ছাড়িয়ে গেছে। কাউকে দেখে নেই, আর ওদের তো কারোর সাথে শত্রু নেই, চেনার মতো এরকম শত্রু নেই, কারোর সাথে শত্রু নেই। আগুন লাগানোর সময় ঘরের পাশে বিভিন্ন ব্যক্তির নাম ও নম্বর সম্বলিত ব্যানারও ফেলে যায় দুর্বৃত্তরা। পুলিশ বলছে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মূল কারণ এবং কারা এর সাথে জড়িত সেটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলা পুলিশ দেখছে। যে বিভিন্ন ধর্মীয় যে প্রতিনিধিরা আছেন, এলাকার জনসাধারণ যারা আছেন, গ্রাম পুলিশ সমন্বয়ে আমার এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে রাত জেগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির পাহারা দিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 6 নং ওয়ার্ডের যুব সমাজ ছাত্রদল সহ মিলে পাহারা দিচ্ছি হিন্দু বাড়িতে, যাতে হিন্দু মন্দিরে যাতে দুষ্কৃতিকারীরা কোনো রকম তাদের ষড়যন্ত্র যাতে করতে না পারে। আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত 3টি মামলা হয়েছে। সিরিজ এই অগ্নিসংযোগের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পাহাড়ি জেলা বান্দরবানে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শিশুদের মধ্যে হঠাৎ করে বেড়ে গেছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব। সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ।
বিশেষ করে দুর্গম এলাকায় মানুষের ভোগান্তি চরমে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি তৎপরতা শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। বান্দরবানে শীত শুরু হতে শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে নিউমোনিয়া। একই সঙ্গে দূষিত পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাবে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া রোগী। প্রতিদিনই বান্দরবান সদর হাসপাতালে কাশি, জ্বর ও সর্দি উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশু রোগী। লামা আলীকদম, থানচি সহ জেলার ৭টি উপজেলাতেই একই চিত্র। দেখা দিয়েছে শয্যা সংকট। রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের চাহিদাও বেড়েছে। ঠান্ডা বেশি, বাইরে থেকে চিকিৎসা করছি, তাহলে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসছি। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে নিউমোনিয়া ধরা খাইছে, তারপর ভর্তি রাখছে এখানে। একটু কাশি সর্দি ছিল, তারপর একদিন পরে আমরা জানতে পারছি যে একটা ঠান্ডা লাগছে। এক মাসে বান্দরবান জেলায় নিউমোনিয়ায় আক্রান্ত 252 জন এবং ডায়রিয়ায় আক্রান্ত 432 জন। যারা গুরুতর অবস্থা আসে ওগুলো আমরা সর্বত চেষ্টা করি ওদেরকে হচ্ছে যে ডক্টরের কথা নির্দেশ অনুযায়ী ওষুধপত্র দিয়ে সুস্থ করার জন্য। রাস্তাঘাটে খাওয়া খাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা না, ঠিক মতো পড়াচ্ছে না ওনারা, আর অনেকগুলো আছে অপুষ্টির বাচ্চা। পাহাড়ে শীতের শুরুতেই বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে, তাই সবাইকে শীতজনিত রোগ থেকে বাঁচতে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান কর্মকর্তাদের। হঠাৎ করে যখন সিজন পরিবর্তিত হয় তখন আমরা অসতর্কতার মধ্যে থাকি। এই অসতর্কতার জন্যই এই রোগীদের এই রোগগুলো বেশি হয়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা না বাড়লে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন। ডিবিসি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে কাজ অসমাপ্ত রেখে প্লট হস্তান্তর করায় অসন্তোষ তৈরি হচ্ছে শিল্পোদ্যোক্তাদের মাঝে। মাটি ভরাট না করা সহ নানা সংকটে বরাদ্দকৃত প্লটগুলোতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না বিনিয়োগকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান চালু করা নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় বিসিক শিল্প পার্ক। 400 একর জায়গায় গড়ে তোলা এই শিল্প পার্কটির 829টি প্লটে গড়ে উঠবে 570টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। প্রায় 720 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কটি পুরোদমে চালু হলে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। এতে দেশীয় শিল্প উদ্যোক্তারা পেয়েছেন 279টি প্লট। অধিকাংশ প্লটেই মাটি ভরাট অসম্পূর্ণ রেখেই হস্তান্তর করা হয়েছে। এছাড়া নিম্নমানের রাস্তা, অসমাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ রয়েছে নানা সংকট। আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছি যে আসলে আমরা শিল্প কারখানা করে আমরা এই প্রোডাকশনে আসতে পারবো কিনা। সবাইকেই এই নিচু পুকুর দিছে, অনেক আশা উদ্দেশ্য নিয়ে এই বিসিক শিল্প পার্কে আসছি, কিন্তু আমরা এখন হতাশ। যে কাজগুলো হয়েছে কাজগুলো নিম্নমানের। এই যে রাস্তাটা করছে, এখানে আমাদের যদি গাড়ি আসে 7 দিনও টিকবে না, নষ্ট হয়ে যাবে এরকম রাস্তা। দ্রুত অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে প্রতিষ্ঠান স্থাপনের উপযোগী করে তোলার দাবি জানান ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ীরা প্লট বরাদ্দের পরেই তারা ইম্পোর্ট করেছে মেশিনারি, সেই মেশিনারিগুলি এসে এখানে আছে, সেগুলিও তারা কার্যকরী করতে পারছে না। বিসিকের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব দ্রুততম সময়ের মধ্যে যাতে ব্যবসায়ীরা তাদের মিল কলকারখানা স্থাপন করতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য। দ্রুতই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিল বিসিক কর্তৃপক্ষ। বিভিন্ন জটিলতার কারণে সেই সময় করা যায়নি এবং বিভিন্ন জায়গা যেগুলো অসমান ছিল সেগুলো সমান দ্রুততম সময়ের মধ্যেই হয়ে যাবে। তো আমরা আশা করছি উদ্যোক্তারা শিল্প স্থাপনে উপকৃত হবে। নানা প্রতিকূলতায় 14 বছর লেগেছে প্রকল্পটি বাস্তবায়ন করতে। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। মধুপুর বনের বন্য প্রাণীর ইতিহাস ছিল সমৃদ্ধ। বিচরণ ছিল হাতি, বাঘ, চিতাবাঘ, হরিণ, বন্য শূকর ও ময়ূর সহ নানা প্রাণীর। তবে এখন অল্প কিছু বানর, কদাচিৎ হনুমান আর কয়েক প্রজাতির পাখি ও সরীসৃপ দেখা গেলেও নির্বিচারে শিকার, প্রাকৃতিক বন উজাড়ে খাদ্য সংকট আর অনিরাপদ আবাসস্থলের ফলে তারাও বিলুপ্তির পথে। মধুপুর বন এবং বাঘ, হাতি, হরিণ সহ বন্যপ্রাণী রক্ষার উদ্যোগের ইতিহাস 1960 সাল থেকে। 1962 সালে ঘোষণা করা হয় জাতীয় উদ্যান আর 74 সালে শালবনের ঐতিহ্য রক্ষায় ওয়াইল্ড লাইফ অ্যাক্টের অধীনে 1982 সালে আবারও স্বীকৃতি জাতীয় উদ্যানের।
কিন্তু কোনো উদ্যোগই কাজে আসেনি। দিনে দিনে বনের জমি বেহাত, বন উজাড়, বিদেশি গাছের আগ্রাসন আর বাণিজ্যিক চাষাবাদে বিলুপ্তির পথে শালবনের ভারসাম্য। এর অতিমাত্রায় প্রভাব পড়েছে বনের উপর নির্ভরশীল বন্য প্রাণীদের। বিলুপ্ত ঘটেছে হাতি, বাঘের মতো প্রাণীদের, আর মানুষসহ অল্প কিছু প্রাণীর টিকে থাকাও এখন সংকটময়। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে মানুষের কাছ থেকে খাবার সংগ্রহের এই দৃশ্য বলে দেয় বনে প্রাকৃতিক খাদ্য সংকটের তীব্র হাহাকারের কথা। স্থানীয়রা বলছেন, বনের শৃঙ্খলা ভাঙার ফলে বৃক্ষরাজি ও প্রাণীকুল সবই এখন বিলুপ্তির পথে। চুকইগড়া গাছ ছিল, অনেক বানরকলা গাছ ছিল, এগুলি রিকফিল্ডে নিয়ে সব বিলীন করে দিচ্ছে। বনে খাবার পাচ্ছে না, বন উজাড় হয়ে যাচ্ছে, নির্বিচারে গাছ কাটা হচ্ছে। খাবার সংকটের জন্য বানরগুলো আজকে রাস্তাতে আসছে। বন বিভাগের ১৯৯০ প্রজাতির বন্যপ্রাণীর দাবির পক্ষে একমত নন পরিবেশ বিজ্ঞানীরা। বলছেন, কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে প্রাকৃতিক বন ও বন্যপ্রাণীর অভয়ারণ্য সৃষ্টির পরিবর্তে তা ধ্বংস হয়েছে। ওই প্রাণীগুলো তাদের বাসস্থানের জন্য যে ছায়া, যে খাবার, যে গাছগুলো থেকে আসার কথা সেগুলো পাচ্ছে না। এই বানরগুলো যখন লোকালয়ে আসছে অথবা সড়কে চলে আসতেছে, তখনই আমাদের বোঝা উচিত ছিল এদের জন্য একটা অভয়ারণ্য ওখানে তৈরি করে দিতে হবে। বনের ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণীর খাদ্য সংকট দূর করতে সরকারের নানা পরিকল্পনার কথা জানান বিভাগীয় বন কর্মকর্তা। রাস্তা ক্রস করতে পারে সেজন্য আমরা 5টি রোপওয়ে করব। আমরা চাচ্ছি যে বিভিন্ন ধরনের ফলজ গাছ, ঔষধি গাছ যদি আমরা মধুপুর জাতীয় উদ্যানে লাগাতে পারি, রাস্তায় চলে আসছে এটা আসা বন্ধ হবে। প্রাকৃতিক বন উজাড় হয়ে যাওয়ায় মধুপুর গড়ের চরম আবাস এবং খাদ্য সংকটের মধ্যে পড়েছে অল্প কিছু টিকে থাকা প্রাণীরা। এই বিলুপ্তির পথে থাকা প্রাণীদের অস্তিত্ব রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছেন এ অঞ্চলের বাসিন্দারা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, মধুপুর জাতীয় উদ্যান, মধুপুর, টাঙ্গাইল। শীতের শুরুতেই পর্যটকের আনাগোনায় মুখরিত খাগড়াছড়ি পার্বত্যাঞ্চল। আলুটিলা, ঝুলন্ত ব্রিজ, রিছাং ঝর্ণা, তারেং, সাজেক সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছে ভ্রমণ পিপাসুরা। এর মধ্যে বুকিং হয়েছে প্রায় 100 হোটেল ও রিসোর্ট। আগত পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড় আর অরণ্যে ঘেরা সমতল ভূমির মেলবন্ধনে অপরূপ সৌন্দর্যের রানীখ্যাত পার্বত্য জেলা খাগড়াছড়ি। কেবল পাহাড় নয়, শীতের খাগড়াছড়ি যেন কুয়াশা, মেঘ আর প্রকৃতির সঙ্গে নতুন করে বোঝাপড়ার সময়। তাই তো শীতের শুরুতে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য ঘেরা এই জনপদ ভ্রমণে আসছেন হাজার হাজার পর্যটক। মৌসুমের শুরুতে আলুটিলা, ঝুলন্ত ব্রিজ, রিছাং ঝর্ণা, তারেং, সাজেক সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। খাগড়াছড়িতে ঘুরতে এসেছি আমি পরীক্ষা শেষে। এখানে আমার ঝুলন্ত ব্রিজ আর অনেক কিছুই ভালো লাগছে। কিছু কিছু জায়গা আমার বেশি ভালো লেগেছে, যেমন একটা ঝুলন্ত ব্রিজ আছে, কিছু ফুল আছে। আমরা সবাই ব্যস্ত শহরে থাকি, তো ব্যস্ত শহরের পাশাপাশি মনোরম সুন্দর পরিবেশে এসে আমরা সবাই খুব স্যাটিসফাইড। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই একসাথে, ফ্যামিলির সবাই একসাথে ঘুরতে এসেছি। ঘুরেটা আমাদের জন্য খুবই ভালো লাগছে। এরই মধ্যে বুকিং হয়ে গেছে প্রায় সব হোটেল ও রিসোর্ট। পর্যটকদের ব্যাপক উপস্থিতিতে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। শীত উপলক্ষে অনেক মানুষের আগমন হচ্ছে, স্কুল কলেজ সবকিছু বন্ধের কারণে টুরিস্টের আগমন অনেক বেশি। আমাদের কাছে কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, আমাদের এখানে পর্যটক আসা শুরু করছে। সামনে হয়তো আরও এর চেয়ে প্রচুর পর্যটক আসবেন আমাদের এখানে। পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রচুর পর্যটনের সমাগম হচ্ছে, তো পাশাপাশি আমাদের এখানে যে সকল হোটেল এবং মোটেলগুলো আছে এটা আমাদের নিরাপত্তার বলয়ের মধ্যে আমরা রাখার চেষ্টা করছি। নিয়মিত প্যাট্রোলিং এবং টহল অব্যাহত আছে। ভ্রমণ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারলে খাগড়াছড়ির পর্যটন খাত আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 217, গোপালগঞ্জ 3-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন 217, গোপালগঞ্জ 3। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন এম রেজাউল করিম, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, এ বিষয় নিয়ে তার সাথে কথা হবে।
ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। কেমন চলছে আপনার নির্বাচনী প্রচারণা, কি কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে? আমার কোটালীপাড়া টুঙ্গিপাড়ার 16টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় আমরা একাধিকবার গিয়েছি, সাধারণ জনগণের কাছে গিয়েছি, ডোর টু ডোর আমাদের কাজ চলছে। প্রত্যাশা বলতে মানুষদেরকে আমরা বলছি যে আমরা নতুন কিছু করতে চাই, বাংলাদেশটাকে সবাই মিলে গড়ে তুলতে চাই। আমরা একটা মানবিক বাংলাদেশ, একটি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই, যেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলে মিলে এই বাংলাদেশটাকে আমরা একটা সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আপনার এলাকাতে শিক্ষা এবং স্বাস্থ্যের কি অবস্থায় রয়েছে বা কি পরিবর্তন আনবেন? চিকিৎসাটা আমাদের অত্যন্ত দুঃখ, অত্যন্ত ব্যথা তুলে মনে ব্যক্ত করতে হয়। আমরা আমাদের 250 এবং মেডিকেল কলেজ 500, সেখানেও আমাদের রুগী আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সিরিয়াস কোনো রুগী আসলে তাদের বলতে হয় যে আপনারা চলে যান, অন্য জায়গা ট্রিটমেন্ট নিতে হবে। এবং এমনকি এই সদর হাসপাতালে একটা MRI করা মেশিন নাই, সহ আধুনিক অনেক যন্ত্রপাতি এখানে নাই। আমরা আশা করছি জামাত নির্বাচিত হলে আধুনিক সকল যন্ত্রপাতি আমরা আনব এবং উপজেলা মেডিকেলে, যেখানে উপজেলা যে হাসপাতালগুলো আছে 50কে আমরা 100 করব, 100 যেখানে আছে সেখানে আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করব। শিক্ষা ব্যবস্থাপনাকে আমরা আমূলে ঢেলে সাজাতে চাই। আমরা চাই যে এমন একটা শিক্ষা হবে যে শিক্ষায় বেকার যুবকরা লেখাপড়া করে বেকারত্বের অভিশাপে ভুগবে না, সেজন্য কর্মক্ষেত্রে কর্মযোগ্য খুঁজে নিতে পারে এবং নিজেরা স্বনির্ভর হয়ে কাজ করে আত্মনির্ভরশীল হয়ে গড়ে তুলতে পারে নিজেদেরকে। যেহেতু গোপালগঞ্জের মতো জায়গা, সেই জায়গায় সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এমনকি আমার 3টা হিন্দু অধ্যুষিত 3টি উপজেলা ইউনিয়ন আছে, সাদুল্লাপুর, কলাবাড়ি, রামশীল, সেখানে ব্যাপকভাবে ওয়ার্ডে কমিটি দিয়েছি, কেন্দ্র কমিটি হয়েছে এবং তারা সাড়া জুগিয়েছে। এমনকি আমার একজন বন্ধু খুশি হইয়া সনাতনী ধর্মের সে বলেছে পর্যন্ত যে আপনার মনোনয়নপত্র দাখিল করার জন্য যত টাকা লাগবে এই টাকাটা আমি পারিবারিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি দেব। অর্থাৎ তাদের ভালোবাসা এই পর্যায়ে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি জনগণের এবং এই আসনে আমরা ইনশাআল্লাহ বিজয় হব আশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি দর্শক, দেখছিলেন CSRM নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমার সাথে যুক্ত ছিলেন জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী MM রেজাউল করিম। পরবর্তী দুপুর 12টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন। সংবাদে এই ছিল এখনকার মতো, ডিবিসির সঙ্গেই থাকুন।